এক গ্রামে ছিল এক গরিব লোক, নাম ছিল মধু। তার ছিল ছোট্ট একটা বাড়ি, কিন্তু বাড়িটি নদীর পাশেই ছিল। আর নদী ছিল খুবই প্রমত্ত আর অশান্ত। মধু ছিল খুব পরিশ্রমী, কিন্তু তার দুঃখের কথা হলো তার ভাগ্য সব সময় তার পিছু ছাড়তো না। সে ভেবেছিল একদিন হয়তো ভাগ্য তার দিকে ফিরে আসবে, কিন্তু নদী আর তার পারিপার্শ্বিক জীবন তাকে বারবার প্রতারিত করছিল। আহারে, কি দুর্ভাগ্য এদের। ইস, নদী ভাঙনে এদের বারবার কি সর্বনাশটাই না করে গো। তারপরও কেন যে এরা নদীর তীরে এসে বাড়ি করে কে জানে। আমার তিল তিল করে গোছানো সংসার, ঘর বাড়ি এই সর্বনাশা নদী কেড়ে নিল গো। আমার এক রাতে সব শেষ। এর আগেও অনেকবার নদী ভাঙন হয়েছে আর আমাদের ঘর বাড়ি কেড়ে নিয়েছে, কিন্তু এবার যে আমরা একেবারে নিঃস্ব হয়ে গেলাম। এগো তুমি চুপ করে কি থাকবে নাকি গো? চুপ করে দেখো না। কি বলবো বলো তো বউ, বারবার বিধাতার উপর আস্থা রেখে নদীর পাড়ে ঘর বাড়ি তৈরি করি, আর বারবারই বিধাতা আমার বিশ্বাসটা ভেঙে গুড়িয়ে দেয়। তাই বলছি, এবার আর নদীর পাড়ে ঘর করো না। নদীর পাড়ে ঘর বাড়ি না করে কোথায় করব বলো? দুর্ভাগা কপাল আমার। আমার কি পয়সা কড়ি আছে যে আমি অন্য কোথাও জমি কিনে বাড়ি করব? তার মানে তুমি কি ভাবছো আবারও এই নদীর তীরে বাড়ি করবে? সেটা না হলে যে আমাদের গাছতলায় থাকতে হবে। এরপর মধু তার পরিবার নিয়ে মাথা গোছার ঠাঁই জোগাড় করতে আবারও নদীর পাড়ে বাড়ি তৈরি করে এবং তারা সেই বাড়িতেই থাকতে শুরু করে। বেশ অনেকগুলো দিন কেটে যায়, মোটামুটি ভালোভাবেই সেখানে তারা বসবাস করতে থাকে। কি তুমি সকাল সকালে এতগুলো বাঁশ আর কাঠ দিয়ে কি তৈরি করছো গো? কি আর করব, সামনে বর্ষাকাল আসছে যে, তাই বাঁশ আর কাঠ দিয়ে নতুন ঘর বাড়ি তৈরি করার জন্য কিছু একটা বানিয়ে রাখছি। কারণ নদী ভাঙনে যতবার আমাদের ঘর বাড়ি হারিয়ে শূন্য হাতে দাঁড়াতে হয়েছে মানুষের দুয়ারে। এর বাড়ি ওর বাড়ি থেকে এটা ওটা ধার নিয়ে আবার নতুন বাড়ি তৈরি করতে হয় আমাদের, তাই এবার আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখছি। না, ওভাবে বলো না। আমার তো মনে হয় আমাদের এবারের বাড়িটা বেশ মজবুত হয়েছে। এই বাড়িটা নিশ্চয়ই নদী ভাঙনের কবলে পড়বে না গো, বুঝলে? কি যে বলো না তুমি বউ, আমরা যেই নদীর পাড়ে বাড়ি করে আসি সেই নদীটা কতটা অশান্ত সেটা তো দেখতে পাচ্ছ না। দিনের পর দিন একটু একটু করে ভিটে জমি গ্রাস করছে। কবে যে আমাদের বাড়িটাও তার কবলে পড়ে কে জানে। মধু ছিল এক অতি সাধারণ মানুষ, আর তার পরিবার ছিল খুবই ছোট। তার একটি মেয়ে, নাম ছিল রোজি, আর তার স্ত্রীর নাম ছিল সুমি। তারা ছিল ছোট্ট সুখী সংসার, কিন্তু তাদের সুখ খুবই অস্থায়ী ছিল। নদীর পানি যেমন কখনো কখনো শান্ত থাকে, তেমনি তাদের জীবনও মাঝে মাঝে শান্তির নিঃশ্বাস নিত। কিন্তু নদী যখন জাগ্রত হয়ে উঠত, তখন তার ক্ষিপ্রতা আর উচ্ছ্বাসের মতোই মধুর জীবনও একেবারে বিপদে পড়ত। মধুর ছোট্ট মেয়ে রোজি একদিন তাকে বলে, আচ্ছা বাবা, নদী ভাঙনে আমাদের বাড়িটা যখন বারবার ভেঙে যায়, নদীতে তলিয়ে যায়, তখন কেন তুমি এই নদীর তীরে বাড়ি করো? দূরে কোথাও কেন বাড়ি করো না? অন্যেরা যেমন করে, ওদের বাড়ি তো এমন নদীর জলে ডুবে যায় না। তুই এখনো ছোট মা, তাই তুই তোর বাবার দুর্দশার কথা জানিস না। তোর বাবা যে বসত বাড়ির জায়গা কোনো ভিটে মাটি কিনে বাড়ি করবে সেই অবস্থা যে নেই তোর বাবার। এত টাকা পয়সা কোথায় পাবো বলতো মা? মোড়ল বাবু, আপনার কাছে আমার একটা আর্জি ছিল।
যদি কিছু মনে না করেন তবে কথাটা আমি বলতে পারি। বলো মধু, কি আর জি নিয়ে এসেছো তুমি? আসলে মোড়ল বাবু, আপনি তো আমার ব্যাপারে সবই জানেন। আমার ভিটে মাটি বলতে কিছুটি নেই। সেই যে প্রথম একবার নদী ভাঙনে নিজের জমানো পয়সার কেনা ভিটে মাটিটুকু হারালাম, তারপর আর কিছুই করতে পারিনি। যতবার নদীর তীরে বাড়ি করেছি সবই তো নদী ভাঙনে চলে গেছে। তাই আপনি যদি আমায় একটু সাহায্য করতেন, আমি তাহলে একটু মাথা গোটার ঠাঁইটুকু জোগাড় করতাম। তোমার কথা আমি ঠিক বুঝলাম না মধু, খোলাসা করে বলো। আসলে আমি আপনার কাছ থেকে অল্প কিছু টাকা ধার চাইছিলাম, যে টাকা দিয়ে আমি একটু ভিটে মাটি কিনতে পারি। আপনি চিন্তা করবেন না মোড়ল মশাই, আমি সেই টাকা যদি আপনাকে ফিরিয়ে দিতে না পারি তবে আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার বাড়িতে 1 বছর বিনা পয়সায় গোলামি খাটবো। না না মধু, এসবের কোনো দরকার নেই। তবে একটা ভিটে মাটি কেনার মতো পয়সা আমি তোমাকে কি করে ধার দেই বলো তো? আমার কাছেও যে অমন নগদ পয়সা থাকে না সব সময়। বুঝেছি মোড়ল কর্তা, কিন্তু তবুও যদি একটু চেষ্টা করতেন তাহলে আমার জন্য খুবই ভালো হতো। এরপর মধু তার বাড়িতে চলে যায়। বেশ অনেকগুলো দিন পার হয়ে যায়। হঠাৎ একদিন এক ঝড় বৃষ্টির রাতে নদী এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছিল যে মধু ভিটে মাটি পুরোপুরি ভেঙে পড়েছিল। মধু আর তার পরিবার সেদিন প্রাণে বেঁচে গিয়েছিল। কি হয়ে গেল আবার? হায় হায় বিধাতা, এ তুমি কি সর্বনাশ করলে আমাদের। আমার স্বামী বারবার বাড়ি তৈরি করে বাঁচবার চেষ্টা করছে, কিন্তু প্রতিবারই নদী তার সেই কষ্টে গড়া ঘর ভেঙে দিচ্ছে। এখন ঝড় বৃষ্টির রাতে মেয়ে বউকে নিয়ে আমি কোথায় যাব বিধাতা? তুমি যখন বিপদ দিয়েছো তাহলে তুমি পথ দেখাও বিধাতা। সেই ঝড় রাতে মধুর পুরো পরিবার হতাশ হয়ে পড়েছিল। সে তার পরিবারের এই অবস্থা সহ্য করতে পারছিল না। সুমি আর রোজি ছিল খুবই চিন্তিত। সেই রাতেই গায়ের কিছু লোকজন তাদেরকে এসে উদ্ধার করে তাদের বাড়িতে নিয়ে যায়। কাঁদবেন না বৌদি, আমরা দেখছি কি করা যায়। এই নিন, এই খাবারটুকু আপনারা খেয়ে নিন। অনেক ধকল গেছে আপনাদের উপর দিয়ে। আর এত চিন্তা করবেন না তো। বিধাতায় বিপদ দেয়, সেই বিধাতায় আবার বিপদ থেকে রক্ষা করে, বুঝলেন তো? বিধাতার উপর আমি আর কিভাবে ভরসা করব বলো তো দিদি? কতবার আমি আর ভরসা করব? আহা, আমরা বলছি তো, চিন্তা করো না, আমরা দেখছি কি করা যায় তোমাদের জন্য। পরদিন গায়ের লোকেরা সবাই জানতে পারলো মধুর দুর্দশার কথা। গায়ের সব থেকে বড় ব্যক্তি মোড়ল কর্তা মধুকে ডেকে পাঠালেন। মধু, তুমি আমাদের গায়ের একজন অংশ, তুমি কখনো আমাদের ছেড়ে যেও না। আমি হয়তো একা তোমায় সাহায্য করতে পারবো না, তবে আমরা সবাই মিলে তোমাকে সাহায্য করব। তোমায় আর নতুন করে বাড়ি তৈরি করতে হবে না, তুমি শুধু দেখো আমরা কি করি। মোড়ল কর্তা, নদী আমাদের বাড়ি বারবার ভেঙে দিয়েছে। আমি কি করে কি করব সেটাই তো আর বুঝতে পারছিলাম না। সম্বল বলতে আমার আর বাকি কিছুই নেই। এখন আমরা সবাই তোমার জন্য আমরা আছি, আমরা সবাই তোমাকে সাহায্য করব।
আপনারা আর আমাদের কি সাহায্য করবেন? হয়তো আমাদের সাহায্য করে আবারও একটা বাড়ি তৈরি করে দেবেন ওই নদীর পাড়ে, কিন্তু সেই ঘর হয়তো বা আবারও একদিন ভেঙে যাবে। না না না, আপনারা শুধু শুধু এসব করবেন না। আমার আর ঘর বাড়ির দরকার নেই। আমি সিদ্ধান্ত নিয়েছি যে এখন থেকে আমরা রাস্তায় রাস্তায় থাকবো, ভিক্ষে করে লাগলে মেয়েকে খাওয়াবো। এতে অন্তত গাছতলায় নিশ্চিন্তে ঘুমোতে পারবো, যে ঘুমে থাকবে না কোনো ভয়। এভাবে বলবেন না বৌদি, আমরা সবাই কি বলতে চাইছি সেটা আগে দয়া করে শুনুন। হ্যাঁ, আমরা সবাই মিলে তোমাদের জন্য একটি ভিটে মাটি জমি দেখেছি, যেটা আমাদের সবার পয়সা দিয়ে কেনা হয়েছে তোমাদের জন্য। আর আজকের মধ্যে সেই জমিতে তোমাদের জন্য নতুন ঘর তোলা হবে, আর আমরা সবাই মিলে সে ঘর তৈরি করব তোমাদের জন্য। আর আজকের পর থেকে তোমরা সেখানেই বসবাস করবে, আর তোমাদের নদী ভাঙনের ঘর হারানোর ভয় থাকবে না গো। এইসব কি বলছেন কি কর্তা? আপনি সত্যি বলছেন? আপনারা সবাই মিলে আজ আমার পাশে এভাবে দাঁড়িয়েছেন, আমি তো বিশ্বাসই করতে পারছি না। হ্যাঁ মধু, সেদিন তুমি যখন আমার কাছে টাকা ধার চাইতে গিয়েছিলে, সেদিন আমি ভেবেছিলাম তোমায় এমন একটা কিছু উপহার দেব বলে, আর গায়ের কিছু লোকের সাথেও আমি এই ব্যাপারে কথা বলেছিলাম। কিন্তু কাল রাতে যে তোমার সাথে এমনটা ঘটবে এটা আমি আশা করিনি। সে যা হবার হয়েছে, এখন তা ভেবে আর কষ্ট পেও না। এখন তোমরা তোমাদের নতুন বাড়িতে যাওয়ার জন্য তৈরি হও, আর তোমরা চলো সবে। নতুন বাড়ি আমরা সবাই মিলে হাতে হাত লাগিয়ে তৈরি করে দেব। গায়ের সবাই মধুর পাশে দাঁড়ালো। তারা মধুর জন্য একটি নতুন জায়গা দিল, যেখানে তার নতুন একটি বাড়িও তৈরি করে দিল। আর এই সব কিছুর পেছনে ছিল গায়ের লোকের সবার সাহায্য আর ভালোবাসা। জীবনে আমি কখনো কারো ক্ষতি চাইনি, বরং বারবার বহু বিপদে পড়েও লোকের কাছে সাহায্য নিয়ে ভিক্ষা চাইতে জানি, তাদের বিরক্ত করিনি। আর আজ আমার গায়ের মানুষরা কে ভালোবেসে আমায় এত বড় একটা উপহার দিল, এর জন্য যে আমি পুরো গায়ের কাছে ঋণী। এই ঋণ যে আমি কোনোদিনও শোধ করতে পারবো না। এটা শুধু একটা সাধারণ জায়গা না, এটা আমাদের নতুন জীবন শুরু করার সুযোগ। নদী আর ভাঙবে না আমাদের বাড়ি। হ্যাঁ গো, তুমি একদম ঠিকই বলেছো। বাবা, আমি বইতে পড়েছি একতাই বল। আজ গায়ের একজন হয়তো আমাদের সাহায্য করতে পারতো না, কিন্তু দেখো সবাই মিলে কত সুন্দর আমাদের একটা নতুন বাড়ি উপহার দিল। এটা কি নিশ্চয় একতা বলে, তাই না বাবা? হ্যাঁ রে মা, তোমার এই একতাই বল কথাটি যে আমরা গায়ের লোকেরা বলি, 10-এর লাঠি 1-এর বোঝা। মানুষ মানুষের সাহায্য ছাড়া বাঁচতে পারে না, আর মানুষের সাহায্যই জীবনের সবচেয়ে বড় শক্তি। এভাবেই মধু তার নতুন জীবন শুরু করে, আর গায়ের মানুষেরা সবাই তার পাশে দাঁড়িয়ে তাকে সাহস দেয়। তাদের সহায়তায় মধু আবার স্বপ্ন দেখতে শুরু করে। গায়ের মানুষেরা একত্রে হয়ে সত্যিকারের বন্ধুত্বের পরিচয় দিয়ে মধুর জীবনে নতুন একটা সূচনা এনে দেয়। আর সেই থেকে মধু নদীর পাড়ে ছোট্ট গায়ে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।